অনেক দিন আগে এক দেশে একজন রাজা থাকতেন। তার বেশ বয়স হয়েছিল। তিনি ভাবছিলেন এবার ছেলেকে সিংহাসনে বসিয়ে অবসর নেবেন। রাজা ভাবলেন যুবরাজের রাজ সিংহাসনে অভিষেক এবং নিজের অবসর নেওয়ার বিষয়টাকে স্মরণীয় করে রাখতে একটা জমকালো অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানের জন্য একটা দিন ঠিক করা হলো এবং এটাও ঠিক করা হলো যে অনুষ্ঠানটা রাজদরবারেই করা হবে। রাজ্যের বিভিন্ন জ্ঞানীগুণী লোক ছাড়াও আশেপাশের রাজ্যের রাজাদেরও আমন্ত্রণ করা হলো ওই অনুষ্ঠানে। আর অনুষ্ঠানকে জমকালো করার জন্য রাজ্যের এবং রাজ্যের বাইরের বিভিন্ন শিল্পীদের ডাকা হলো, যাদের ভেতর ছিল একজন নাম করা সেরা নর্তকী, যার নাচ দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকত। রাজা ওই অনুষ্ঠানে হাজির থাকার জন্য নিজের গুরুদেবকেও আমন্ত্রণ জানালেন। অনুষ্ঠানের দিন রাজার পুরো পরিবার এবং গুরুদেব সহ রাজ্যের জ্ঞানী গুণী লোক ও আশেপাশের রাজ্যের রাজারাও সেই অনুষ্ঠান দেখার জন্য রাজ দরবারে উপস্থিত হল। রাজা তার গুরুদেবকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিছু সোনার মোহর দিলেন। সেরা নর্তকীর নাচ শেষ হলে নর্তকীকে পুরস্কার হিসেবে দেওয়ার জন্য। সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেল নাচ গান। অনুষ্ঠান চলতে চলতে প্রায় মাঝরাত হয়ে যাওয়ার পরে এবার সময় হলো সেরা নর্তকীর নাচ দেখানোর। খানিকটা পরে নাচতে নাচতে নর্তকী খেয়াল করলো তার তবলচির ঘুম পেয়েছে। সে মাঝে মাঝে ঘুমে ঢুলছে। যদিও সবাই ভাবছিল যে তবলচি তবলা বাজাতে বাজাতে এতটাই বিভোর হয়ে গেছে যে সেও তবলার তালে তালে মাথা নাড়াচ্ছে, কিন্তু নর্তকীর নাচতে খুব অসুবিধা হচ্ছিল তবলার তাল উল্টো পাল্টা হয়ে যাওয়ায়। নর্তকী ভাবলো তবলচি উল্টো পাল্টা তালে বাজানোর জন্য তার নাচ যদি খারাপ হয় তাহলে রাজা ছেড়ে কথা বলবেন না। তাই সে তবলচির কাছে গিয়ে একটা কবিতা আবৃত্তি করে বলল, অনুষ্ঠান তো শেষের পথে, রয়েছে বাকি অল্প সময়, খেয়াল রেখো ছোট্ট ভুলে, কলঙ্ক না চাপে মাথায়। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে শুনতে পেলেন কবিতাটা, কিন্তু এই কবিতাটাকেই এক একজন নিজের মতো করে ভিন্নভাবে মানে করলেন এবং এরপর অনুষ্ঠানে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। তবলাবাদক খুব সজাগ থেকে সাবধানে বাজাতে লাগলো। রাজার গুরুদেব এই কবিতা শুনে নর্তকীর পায়ের কাছে রাজার দেওয়া সোনার সব মোহরগুলো রেখে দিলেন। রাজার মেয়ে তার নলাখি হারটা নিজের গলা থেকে খুলে নর্তকীকে দিয়ে দিল। এরপর যুবরাজ তার বহুমূল্য মুকুটটা খুলে নর্তকীকে দিয়ে দিল। এইসব দেখে রাজা ভয়ানক চটে গিয়ে বললেন, এ নর্তকী, তুমি সবাইকে কি মন্ত্র দিলে যে সবার থেকে তাদের মূল্যবান জিনিস ছিনিয়ে নিচ্ছ? তোমার গর্দান নেব আমি। রাজার গুরুদেব রাজাকে থামিয়ে বললেন, কলঙ্ক না চাপে মাথায় এই কথা বলে নর্তকী আজ আমার চোখ খুলে দিয়েছে। সারা জীবন ভগবানের আরাধনা করে চলেছি, আর আজ এই বৃদ্ধ বয়সে নাচ গান দেখতে এসেছি, এটা মোটেও আমার জায়গা নয়। এই জায়গায় এসে আমি কলঙ্কিত হয়েছি। আজ থেকে এই নর্তকী আমার গুরু, আমার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। রাজার মেয়ে বলল, আমি পাশের রাজ্যের যুবরাজকে বিয়ে করতে চাওয়ায় আপনি আমার বিয়ে দেননি। আমি আজ শেষ রাতে তার সাথে পালাতে যাচ্ছিলাম, কিন্তু নর্তকীর কথাটা আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে আমি পালিয়ে গিয়ে বিয়ে করলে সারা জীবনের জন্য আমার এবং আমার বাবার মাথায় কলঙ্ক চেপে যাবে। তাই আমি ভাবলাম বিয়ে যখন হবেই না তখন নলাখি হার নিয়ে আর কি হবে। যুবরাজ বলল, আমার বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমি সিংহাসনে বসতে পারছি না। তাই আমি আজ রাতে বন্ধুদের সাহায্য নিয়ে সিংহাসনের লালসায় আপনাকে মেরে ফেলতে চেয়েছিলাম। নর্তকী যে বলেছিল কলঙ্ক না চাপে মাথায়, এই কথাটা আমার চোখ খুলে দিল। আমি দেখলাম বাবাকে হত্যা করার রক্তের কলঙ্কের দায় আমার মাথায় নেব কেন, যখন কোনো না কোনো দিন এই রাজ্য আমি পাবই। রাজা সবার কথা শুনে তার মাথার মুকুট খুলে ছেলেকে পরিয়ে দিলেন রাজ্যের পরবর্তী রাজা হিসেবে এবং ঘোষণা করলেন তার মেয়ের সাথে খুব তাড়াতাড়ি পাশের রাজ্যের যুবরাজের বিয়ে দেবেন। এই সব দেখে নর্তকী বলল, আমার একটা কথা আজকের অনুষ্ঠানের ধারাটাকেই বদল করে দিয়েছে। অনেকের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে।
আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমিও আমার এই কাজ বন্ধ করে ভগবানের নাম জপ করব। আমাদের একটা মাত্র খারাপ কাজ আমাদের জীবনে আমরা যে ভালো কাজ করেছি সেগুলোকে ছাপিয়ে যায়। এই জন্য এমন কোনো কাজ ভুলেও কখনো করতে নেই যেটা আমাদের সমস্ত জীবনে কলঙ্কের ছায়া ফেলতে পারে। কারণ আমাদের ধর্মই হলো আমরা অন্যের ভালো কাজ দ্রুত ভুলে যাই, কিন্তু কারো সামান্য খারাপ কাজও সব সময়ের জন্য মনে রেখে দিই। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।